জি ইনশাআল্লাহ। আমরা আজকে বারবারিস ভালগারিস পড়ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ। আমরা যদি এর এসেনশিয়ালিটিটা লক্ষ্য করি এবং এসেনশিয়ালিটিটা যদি ম্যাটেরিয়া মেডিকা থেকে না বলে প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে বলি, ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলি, তাহলে অনেক কিছুই আপনাদের সঙ্গে মিলবে, অনেক কিছুই আপনাদের সঙ্গে মিলবে না। যেটা মিলবে না ওটাকে নোট করে কাজে লাগাতে হবে, আর যেটা মিলবে সেটাকে আরো গুরুত্ব সহকারে সামনের রোগীগুলোর জন্য ব্যবহার করতে হবে। আমি স্বীকার করছি হি যে স্মল রেমেডি, বাট এর কাজ যদি আমরা লক্ষ্য করি বিশাল। রোগীকে সার্জারির হাত থেকে ওটির রুমে যাওয়া থেকে রক্ষা করতে পারে। তাই বলছি এটা একটা প্রয়োজনীয় ঔষধ। প্রস্রাব, রক্তক্ষরণ, হেমোরয়েডাল এবং মাসিকের অভিযোগের সাথে কমপ্লেন্সের সাথে যদি হ্যাপাটিক এবং রিউম্যাটিক কমপ্লেন্স দেখা দেয়, তাহলে আমরা ওই ক্ষেত্রগুলোতে বারবারিস ভালগারিস চিন্তা করতে পারি। এছাড়াও কিডনি জনিত, গল ব্লাডারের প্রবলেম, যে কোনো প্রবলেম, গল ব্লাডার স্টোন এবং সিস্টাইটিসের জন্যেও আমরা বারবারিস ভালগারিসকে ব্যবহার করতে পারি। এখন পর্যন্ত কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটা বলছি। কিন্তু এই যে যেই স্থানে ব্যবহার করি না কেন, রেডিয়েটিং পেইন বলে একটা ব্যথা আছে। রেডিয়েটিং পেইন যেটা ভ্রমণশীল, এক্সটেন্ড করে নির্দিষ্ট জায়গা থেকে আর একটা জায়গা পর্যন্ত। সেটা রোগী দাঁড়িয়ে থাক, সেটা রোগী বসে থাক, সেটা রোগী হাঁটা চলা করুক, বরং নড়াচড়াতেই আরো বাড়ে। এবং ফিস্চুলা অপারেশন করার পরে, অপারেশন ফর ফিস্চুলা আফটার এনি আদার কমপ্লেন, স্পেশালি চেস্ট রিলেটেড যদি কোনো কমপ্লেন হয়, সেখানেও আমরা বারবারিস ভালগারিসকে চিন্তা করতে পারি। এগুলা হলো চিন্তা করার জায়গা। এই কথাগুলোর সঙ্গে অনেকের মিল খেয়েছে, অনেকের খায়নি। কিন্তু প্রয়োজনীয়তার দিক থেকে এগুলোতে আমাদের বারবারিস ভালগারিসকে চিন্তা করা দরকার। দুই নম্বর পয়েন্ট হলো, আপনাদের সঙ্গে যদি আমি যুক্তি তর্ক নিয়ে বসি বারবারিস কেন্দ্রিক, বা আপনারাও যদি বসেন, একটা হলো হার্ট ডিজিজ আর একটা হলো কিডনি ডিজিজ। আপনারা আমাকে যেভাবেই বোঝানোর চেষ্টা করেন না কেন, আমি সিনিয়র ডাক্তারদের সঙ্গে খেটেছি, ফারুক যে মাস্টারের ক্লিনিকে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, আমি সেগুলো অভিজ্ঞতা থেকে বলবো। হার্টের যে কোনো রোগ নিয়ে আসুক, আপনি যদি আমাকে উইদাউট সিমটমসে কিছু প্রেসক্রিপশন করতে বলেন রোগীকে সাময়িক উপশম দেওয়ার জন্য, আমি ডিজিটালি প্রেসক্রিপশন করব। আপনি যদি বলেন কেন, আপনি যদি বলেন করব না, আপনি যদি বলেন এটা সাংঘাতিক মেডিসিন, আমি বলবো আপনি এখনো ম্যাটেরিয়াল মেডিকাল ওই গভীরতায় পৌঁছাইতে পারেননি। হতে পারে আপনার এক্সপেরিয়েন্স 65। রাগ করেন না, খুব শক্ত কথা বলে ফেলছি।
এরপরে যদি কিডনি সংক্রান্ত কোনো বিষয়ে আমাকে বলেন, আমি আপনার সঙ্গে যুক্তি তর্ক যেতে পারবো না। আপনি কিডনি রিলেটেড কিছু বলেন, এটা কিডনির ইনফ্লামেশন হোক, সিকেডি, parenchymal disease, APKD, chaotic disease, এক্সেট্রা এক্সেট্রা, যাই বলেন না কেন, যদি বলেন চোখ বন্ধ করে কাউকে প্রেসক্রিপশন করতে, তাহলে আমি বালবারিস ভলগারিসকেই প্রেসক্রিপশন করব। আমার বুকের বাটা আছে, আমার হাত আছে। আমি বিমানে যাচ্ছি, উঠতেছি, আমার ফ্লাইট রান করবে, ওই সময় যদি কেউ ফোন করে বলে কিডনি সংক্রান্ত ব্যথায় আমার রোগী খুব কষ্ট পাচ্ছে, আমি সরাসরি বারবারিস ভালগারিস 6 খাইতে বলবো, ব্যথা কমতে বাধ্য। ব্যথা কমতে কি বাধ্য? আপনারা যদি এই বালবারিস ভালগারিসকে একটু ভালো করে পড়েন, দেখবেন এর মধ্যে 4টা ওষুধের মিশ্রণ আছে, ঠিক করে 3টা ওষুধের মিশ্রণ আছে। একটা হলো কোলোফাইলাম, অ্যালোপ্যাথিরা স্টেরয়েড হিসাবে ব্যথার জন্য ব্যবহার করে, আমরাও করি, তাই কিনা? বিশেষ করে পাইলসের ব্যথা মহিলাদের জাদু মন্ত্রের মতন কাম করে। আর একটা হলো পোডোফাইলাম, আর একটা কি পোডোফাইলাম, আর এই হলো বারবারিস, 3টা। এখন আমি যদি আপনাদেরকে আরো গভীরতায় নিয়ে যাই, তাইলে আমি আরো 3টা মেডিসিন এর মধ্যে আছে, আমি বের করে দিতে পারবো। হাইড্রাস্টিস কেন এর মধ্যে আছে? হাইড্রাস্টিস বলে একটা ওষুধ আছে না, ব্যবহার করেন, ও জিনিস এর মধ্যে আছে। তাহলে ওষুধের সংখ্যা কয়টা বলেন? ওষুধের সংখ্যা 4টা। তাহলে আপনি এই বারবারিস ভলগারিসের বোতলের মধ্যে 4টা ওষুধ আছে, কেউ জানতেন না। আরে মিয়া, আপনারা কোন একটা ওষুধ দেবেন, পটর পটর কম করবেন। বহুত বহুত ভূগোল পড়াইছেন ডাক্তার সাহেব, জিন্দগিতে যদি বাইচা থাকে, যদি আপনারা রাখতে দেন, তো সব ভুলগুলাকে উতলাই দেব, সব ভুলগুলাকে উতলাই দেব। অর্গাননের 1 নাম্বার অ্যাপ্রোজেনকে আপনারা উল্টাই দিয়েছেন, নিজের মতো করে ভাষা মাজা করতে গিয়া ঘুষখোরের মতন আচরণ করতেছেন অর্গাননের সঙ্গে। প্রথম সূত্রেই দেওয়া আছে, বিনা কষ্টে অল্প সময়ের মধ্যে রোগীকে সুস্থতার দিকে নিয়ে যাইতে হবে, কোনো কথা নেই। আপনারা রোগী ধরে রাখা ব্যবসা শুরু করছেন। গতদিন আগে আমি একটা রিসার্চ পড়তেছিলাম, অ্যালোপ্যাথিক রিসার্চ, খুব পড়তেছিলাম, একটা কেস কেন্দ্রিক আমাকে পড়তে হয়েছিল। সেখান থেকে আমার ভিতর থেকে কিছু শব্দ চলে আসলো, advice of taking vitamins when required doesn't against the principle of homeopathy treatment. আপনি রোগীকে যদি কোনো ভিটামিন সাজেস্ট করেন, সেটা হোমিওপ্যাথির প্রিন্সিপালের এগেনস্টে যায় না। কেন যায় না? ছোট্ট কথাই বলছে, রিমেম্বার ডায়েট অ্যান্ড রিমেইন আর অ্যান ইন্টারনাল পার্ট অফ ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি তো দূরের কথা, অ্যালোপ্যাথিও তো দূরের কথা। আগে আপনাকে শিখতে হবে ট্রিটমেন্ট কি, নাকি গো?
এই যে হালিমা দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করেন, আলম সাহেব দীর্ঘদিন প্র্যাকটিস করেন। ট্রিটমেন্ট কি এটাই আপনারা শিখলেন না? আমার কথা যদি ভুল বলি তো বলবেন, আপনি আজকাল পাগলের মতন ভুগতেছেন। আরে আমি পাগলই। রাজশাহী হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রিন্সিপাল থেকে নিয়ে পিয়ন পর্যন্ত জিজ্ঞাসা করবেন, হে বেটা কেডা, একবার বলবো বেটা হলো পাগল। আসলে পাগল হয়ে গেছি। এদিকে অ্যালোপ্যাথি, এদিকে হোমিওপ্যাথি, ওদিকে অ্যালোপ্যাথি ইন্টার্নি, এদিকে হোমিওপ্যাথি প্র্যাকটিস, সব নিয়ে আসলে পাগল হয়ে গেছি আমি। এই হোমিওপ্যাথির গভীরতা খুঁজতে গিয়ে আমি আজ পাগল। এই হোমিওপ্যাথির গভীরতা যে কোন গভীরতা, আর এটা যে কোন ন্যাচারাল প্যাথি, এটা যদি অ্যালোপ্যাথি ডাক্তাররা বুঝতো তো ওরা ওদের ওষুধ লেখা বন্ধ করে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে রিসার্চ করে হোমিওপ্যাথি ডাক্তারদেরকে সঙ্গে নিয়ে আরো অনেক দূর আগে যাইতে পারতো। দুঃখ লাগে যখন দেখি বাংলাদেশি রোগী দেখবো না বলে পোস্ট আসে। বাংলাদেশে ডাক্তারের অভাব, কবিরাজের অভাব, ওঝার অভাব। আমরা যদি চেষ্টা করি একটা রোগী ওই পার যাবে না। রোগীরাও বড্ড নিমক হারাম, এদের মধ্যে কোনো ধৈর্য নেই। এরা অস্থির, এরা অল্প একটু সমস্যা থাকতে আমাদের কাছে আসে না। এরা গভীর থেকে গভীরতর জড়ায় যখন আসে, মিক্সড অবস্থায় এসে তাড়াহুড়া করে, স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক খেয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। আমি যুক্তি তর্কের ক্ষেত্রে এর মধ্যে লিথিক অ্যাসিডকে আনতে পারি কেন? ওখান থেকে পাথরটা তৈরি হচ্ছে। তাইলে ওই যে আমাদের অ্যাসিড ল্যাকটিক বলে যে ওষুধটা আছে, ওই ওষুধকেও আমি এর মধ্যে ঢুকাইতে পারবো। ওই ওষুধকেও আমি এর মধ্যে ঢুকাইতে পারবো। এই যে খেলা, বুঝলেন তো? ট্রিটমেন্ট অফ পেশেন্ট খেলা। এভাবে বুঝেন হোমিওপ্যাথিকে, এভাবে বোঝেন, বহু দূর আগায় যাবেন। আপনার সুনাম ছড়ে যাবে, ডাক্তার সাদের সুনাম। এই জন্য সারা বাংলাদেশ কোনো প্রচার নাই, প্রসার নাই, কিছু নাই। ফলো আপ কেস গুলা দিই, বাইরের দেশের ভিডিও গুলা দেখে একেবারে ধুলিসাৎ করে ফেলতেছে, কিন্তু আমার নিজের ছাত্ররাই আমার নিজের ভিডিও দেখে না। এখানেও আফসোসের কিছু নাই, কারণ এরা হলো পর নির্ভরশীল, নিজের উপরে এখনো নির্ভরশীল না। বুঝতে পারছেন? এই জন্য পীরের কাছে যায় যেমন আত্মশুদ্ধির দরকার আছে, ঠিক একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাও আত্মশুদ্ধির দরকার আছে, না হলে হবে না। ক্লিনিক্যাল কথা যদি বলি, কিডনি স্টোনের জন্য সে ডাইনে হোক বামে হোক, স্পেশালি বামে, কোনো কথা নাই। বারবারিস ভলগারিস পোটেন্সি কত? 6। যদি বড় হয়, একাধিক হয়, ইনফ্লামেশন হয়, বাঁকা হয়ে গেছে, টাড়া হয়ে গেছে, ট্যাপসা হয়ে গেছে, ইউরেটাস যদি হয়, তাও বালবারিস ভালগারিস বালবারিস ভালগারিস দিয়ে 6 পোটেন্সি দিয়ে অনায়াসে কিডনি পাথর সরাত করে বের হয়ে যায়। খালি স্মরণে রাখবেন, রেডিয়েটিং পেন যার নড়লেই বাড়ে। আমার কথা বোঝা গেল? সবাই মিলে বলেন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন কিডনি পাথরে? যখন রেডিয়েটিং পেন থাকবে, নড়াচড়া করলে ব্যথা বাড়বে, কিডনি জনিত যে রোগী হোক না কেন, বারবারই 6। জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি কথা ক্লিয়ার? জি স্যার। 2 নাম্বার হলো গল স্টোন, মানে পিত্ত যে পাথর। দেখেন, আপনি পিত্ত পাথরের কেসে সাকসেস হবেন খুব রেয়ার। আপনি যদি বছরে 100টা কেস পান, 10টাতে সাকসেস হতে পারেন, নাও পারেন। 10টাতে সাকসেস হতে পারেন, নাও পারেন। কিন্তু এই পিত্ততে পাথর জনিত কারণে রোগীর মধ্যে জন্ডিস দেখা দিছে,
আমরা বিলিরুবিন টেস্ট করে বেশি পাচ্ছি, তার সঙ্গে হাগা গেছে কইছে কত করি, এভাবে বলা যাবে না। পায়খানা, মল, পটি, এ ধরনের এগুলা কথা বলতে পারি না। হাগা গেছে কইছে, হাগা সফট, নরম, কিন্তু ঠেলা গুতা দিয়েও বের হয় না, ঠেলা গুতা দিয়েও বের হয় না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো দিন এ কথা মিস যাবে না। ভালগারিজ ভালগারিজ 30 দিন, বারবারিজ ভালগারিজ, হাগা ক্লিয়ার হয়ে যাবে, জন্ডিস চলে যাবে। যদি লিথিয়াসিস পর্যায়ে পাথর থাকে অব চলে যাবে। পোটেন্সি কত? 30। দেবেন কবার? দিনে 3 বার, চলুক হাগা ক্লিয়ার না হওয়া পর্যন্ত। বুঝতে পারলেন? এগুলা ক্লিনিক্যাল কথা বলছি, আমার ক্লিনিক্যাল কথা। যারা আমার সাথে প্র্যাকটিস করেন, সহকারী হিসাবে ডানে বামে থাকেন, যান, তারা দেখবেন এভাবেই আমি রোগী দেখি। কোনো কথা নাই। এখন বলবেন আমাদের সূক্ষ্ম মাত্রা দরকার, অল্প মাত্রায় দরকার। আবারও বলছি, রোগটা কি, প্যাথোলজি কি, কি পরিবর্তন হলো, প্যাথোলজি বিলিরুবিন পরিবর্তন হলো কেন? এখন উত্তর আপনি খুঁজে বের করেন। 2 নাম্বার কথা হলো, মলদ্বারে ফিস্টুলা অপারেশন করে কিছু যদি হয় তাহলে ওটা আমরা পরে গল্প বলবো। তারপরে অ্যালার্জির ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। আর একটা ক্লিনিক্যাল জিনিস, কদিন আগে নওগাঁর একটা রোগী, এই 1 মাস না 1.5 মাস হলো, ও বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ হয়েছে। ওই বাচ্চাটা ভালো হওয়া দেখে একটা রোগী আসছিল, ওটা লাইভও আমার পেজে দেওয়া আছে। ওই বাচ্চাটার মুখে কোনো ব্রণ নাই, ব্রণ উঠতে হলো জিহ্বায়। এরকম কেস পাইছেন কেউ? ব্রণ উঠে জিহ্বায়? জি না স্যার। এটা খুব খারাপ জিনিস। এখান থেকে অনেক সময় ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার, এদিকেও যাইতে পারে, যাবে এমনটা বলছি না। এই পেইনফুল পিম্পল এট টিপ অফ টাং, জিহ্বার আগার, এই অ্যাকনির জন্য, পিম্পলের জন্য আমাদের হোমিওপ্যাথিতে দ্বিতীয় কোনো ঔষধ নাই বারবারিস ভালগারিস ছাড়া। ওই বাচ্চাটাকে প্রথমে 30, তারপরে 200 1M দিয়ে বিদায় দিয়ে দিছি, আর আসেনি। বুঝতে পারলেন? এবার আসি কিডনি পাথরের গল্পে। কিডনি পাথরের চিকিৎসার জন্য একদম জেনারেল কমন মেডিসিন হিসাবে আমরা প্রত্যেকটা ডাক্তাররাই বারবারিস ভালগারিসকে সবার আগে রাখি। আমার এই কথার সাথে একমত। তবে ইউরেটিক বা ইউরেটার্স, সেখানে পাথর হোক অথবা ব্লাডার স্টোন হোক, এই দুটো জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন। পাথরটা ইউরেটার্সে কিনা, মানে ওই যে কিডনির থেকে যে নালীটা এসে আপনার ব্লাডারের মধ্যে ঢুকতেছে, 2 পারে দুটো আছে। যারা বিএইচএমএস ডাক্তার আছেন তারা ভালো বুঝবেন, আমি যেভাবে বলতেছি হয়তো চোখে আপনাদের ভাসবে। আর যদি প্র্যাকটিক্যাল করে থাকেন বডি টডি নিয়ে, তাহলে তো আরোই ভাসতেছে আমার মতন। আপনার কিডনির থেকে একটা মোচড় দিয়ে নিচের দিকে আছে, আর একটা মোচড় দিয়ে যেটা ব্লাডারের মধ্যে ঢুকতেছে, ওটাকে কি বলা হয় বলেন? ইউরেটার বলা হয়। সবাই মিলে বলেন, তাইলে তো মনে থাকবে। এখানে মন খুলে পড়াশোনা করার কথা। ইউরেটার। ও পাইটা কথা বলেন কেন? তাইলে কিন্তু পড়াবো না। এমনি যে পরিমাণ গায়ের শক্তি শেষ হয়, ওই পরিমাণ আপনারা পয়সা দেন না, এই জন্যই তো পড়াবো না। ইউরেটার বলেন। ইউরেটারে হোক অথবা ইউরেটারের তলায় যে গোল একটা থাকে ওটাকে বলা হয় ব্লাডার। এই ব্লাডারে হোক, এ দুটো জায়গায় পাথরের জন্য বারবারিস ভালগারিস দেওয়া কি
খরচ কি বলেছি, খরচ বলেছি, দেবেনি, কাম হবেই, না হয়ে কেনেও যাবে না, বানেও যাবে না। বিশেষ করে বাম দিকের ইউরেটারে যদি থাকে তাহলে ভালগারিস ভালগারিস, আর ডান দিকে থাকলে সারসাপেরিরা লাইকোপোডিয়াম। ডান দিকে থাকলে সারসাপেরিরা লাইকোপোডিয়াম। রোগী ওষুধ খাইতে দেবেন 3 বেলা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 2 লিটার পানি খাইয়ে নিয়ে দড়ি খেলতে বলবেন। যেই প্রস্রাবের চাপ আসবে, কমোটে না, বাংলা কমোটে, চাইনিজ কমোট না, বাংলা কমোটে বসে জোরে পেশাব করতে বলবেন, ফ্যাট ছাড়ায় পাথর বাইরে দৌড় মারবে। বুঝতে পারলেন? স্যার পটেন্সি কথা 30 বললাম। জি স্যার। আর বারবার 6 বললাম। জি স্যার। আচ্ছা, এখন তারপরেও তো কিছু চরিত্রগত লক্ষণ থাকা দরকার ইঙ্গিত সম্পর্কে বোঝার জন্য। সেজন্য বলছি, রুগীদেরকে, যেসব রুগীরা পাথর নিয়ে আসে তাদেরকে সরাসরি বলবেন বা মেসেজটা পৌঁছে দিবেন, রেনাল পাথরের জন্য বিকল্প চিকিৎসা হিসাবে নিঃসন্দেহে হোমিওপ্যাথি সর্বোত্তম চিকিৎসা। কিন্তু রুগীরা যদি বলে যে স্যার আমি তো আপনার কাছে চিকিৎসা নিচ্ছি, এই পাথরটা কি আর হবে না, এমনটা প্রশ্ন করতেই পারে নাকি, এই পাথরটা আর হবে না? যদি এমনটা বলে তাহলে রোগীকে বলবেন এই পাথরটা তোমার বারবার বারবার হতে পারে। তুমি যদি অপারেশন করো তাও তোমার হবে, তুমি যদি অপারেশন নাও করো তাও হবে। অপারেশন করলেও পুনরাবৃত্তি হতে পারে, ঘটতে পারে, না করলেও হতে পারে। এখন কথা হলো যে স্যার তাইলে এই যে পুনরাবৃত্তি হচ্ছে, বারবার আসতেছে, এটার কারণ কি স্যার? প্রশ্ন এমন আসতে পারে না? কেন আসে? তখন বলবেন যে ওই সকল রোগীদের পাথরগুলো বারবার ফিরে আসে যারা লিথিক অ্যাসিড ডায়াথিসিসের পেশেন্ট। তুমি যদি লিথিক অ্যাসিড ডায়াথিসিসের পেশেন্ট হয়ে থাকো তাহলে তোমার এই পাথর বারবার বারবার ফিরে আসতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে লিথিক অ্যাসিড ডায়াথিসিসের যদি পেশেন্ট হয়ে থাকে তাহলে কি বারবার ফিরে আসতে পারে। এক্ষেত্রে কি করব? দুটো জিনিস রোগীকে বলতে হবে। একটা হলো আমাদের কাছে সময় দিয়ে তোমার কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা করে নাও, যেন পুঙ্খানুপুঙ্খ ভাবে তুমি এই ডায়াথিসিস থেকে বেরিয়ে চলে আসতে পারো, নাম্বার 1। নাম্বার 2, আপনার যে খাদ্যাভ্যাস, মানে আপনার রোগীর যে খাদ্যাভ্যাস ডায়েট, সেটাকে পরিবর্তন, ডায়েটের মধ্যে নিয়ে আসতে হবে। খাবার দাবারে কিছু পরিবর্তন আনতে হবে। তাহলে কোন খাবারগুলোতে লিথিক অ্যাসিড বাড়তেছে সেই খাবারগুলো রোগীকে বারণ করে দিতে হবে। আজকাল উদ্ভট হোমিওপ্যাথি ডাক্তারদেরকে দেখি, তুমি কচু খাবা না, তুমি ঘেঁষু খাবা না, তুমি মাংস খাবা না, তো তুমি খাবা না, ও খাবা না। স্যার আমি বিড়ি খাই। এবার ডাক্তার মাথা নিচু করে বলে ও সুবহানাল্লাহ, তো আমিও খাই, তাহলে নিষেধ করতে পারি কি করে? ঠিক আছে, ওই একটা দুটো খায়ও অসুবিধা নাই। ওরে হত ছাড়া ডাক্তার, বেটা তোরটা বন্ধ করে বল তুই সব খা, কচু ঘেঁচু, কিন্তু বিড়িটা খাইস না। তাই নাকি? বেটা তুই সব খা, বিড়িটা খাইস না। এই পড়াশোনা এখন করতেছেন, এর মধ্যে আপনারা টাকা পাঠাচ্ছেন, তো পড়াতে মন আছে না টাকা পাঠাতে মন আছে আপনাদের? হ্যাঁ, কেমন আপনারা? আচ্ছা, এরপরে ওই যে বললাম না যে কিছু বৈশিষ্ট্য তো থাকতে হবে, আমি তো ক্লিয়ার কাট কথা বলে দিলাম, তাই লিখে রাখেন ইউজফুল স্পেশালি ফর লেফট সাইড রেনাল স্টোন,
with pain from left kidney following cause of ureters in the bladder and urethra। বিশেষ করে বাম পাশে কিডনিতে যদি ব্যথা থাকে এবং আমরা আল্ট্রাসাউন্ডে যদি দেখি আপনার মূত্রাশয়ে বা মূত্রনালীতে পাথর আছে, তাহলে আমরা এটা ব্যবহার করব। এইখানে জিনিসটা কি খুঁজে বের করতে হবে, এখানে এই ক্ষেত্রে বলতে পারেন বারবারিজ একটা রত্ন, মারাত্মক রেডিয়েটিং পেইনটা থাকতে হবে উল্লেখযোগ্যভাবে। কি থাকতে হবে? রেডিয়েটিং পেইন। আর একটা জিনিস থাকবে, যখন এই পেইনটা হবে তখন ওই যে ভাতের বলক উঠলে যেমন বুদবুদ বুদবুদ করে না, ঠিক আপনার যেই জায়গাগুলোতে এই ব্যথাটা রেডিয়েট করতেছে, এক্সটেন্ড করতেছে, ওই জায়গাগুলোর মধ্যে ওরকম বুদবুদ করবে। রোগী তার সেন্সেশন বোঝার জন্য হাত দিয়েও বলতে পারে, এই দেখেন ডাক্তারবাবু দেখেন আমরা নিচে এখানে পানি আছে, বুদবুদ বুদবুদ করতেছে। আদৌ কিচ্ছু নাই, আদৌ কি নাই, কিচ্ছু নাই। যখন সিভিয়ার অবস্থায় যাবে তখন রোগী বলবে যে স্যার আমার প্রস্রাবটা না লালচে, আমার প্রস্রাবটা না হলুদ, আমার প্রস্রাবটা না খয়েরি, আমার প্রস্রাবটা না করতে কষ্ট হচ্ছে। আবার রোগী এমনও বলবে আমার প্রস্রাবের শুরুতেও যেন ব্যথা, যখন বের হচ্ছে তখন অসুবিধা নেই, আর যখন শেষ হচ্ছে তখন আমাকে আর আটকায় কেনা, মানে তখনও ব্যথা। তখনও কি ব্যথা, আমাকে এই প্রস্রাবের শুরুতে আর শেষের যে ব্যথা, এই ব্যথার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দ্রুত ব্যবস্থা করেন। আপনারা কিউ দিতে পারেন সেখানে। আবার আপনার কাছে যদি 200 থাকে আর আপনি যদি খুব হেডামওয়ালা ডাক্তার হন তো 200 দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা যদি রেপার্টরিতে একটু ঘাটি, আমরা যদি নামি দামি থেরাপিউটিক্স বইগুলা একটু দেখি, তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হবে আমি বলে মনে করি। কারণ ওখানে কিছু যখনই থেরাপিউটিক্স বই দেখতে যাব তখন কিছু পলিক্রেস্ট রেমেডি আমাদের সামনে চলে আসবে। ওই যে লিথিক অ্যাসিড ডায়াসিস বললাম আর বেনজুইক অ্যাসিড, এ দুটোর মধ্যে চরম বন্ধুত্ব আছে। এটা হলো গাউট ডায়াথেসিস ব্যক্তিদের জন্য, যাদের শরীরে গতদিন বেনজুইক অ্যাসিড পড়াতে গিয়েও বললাম, যাদের শরীরে যাদের রক্তে ইউরিক অ্যাসিড রয়েছে তাদের ঘন ঘন পাথর যে কোনো জায়গায় হতে পারে, সেটা দুই হাড্ডির মাঝে হোক, সেটা কিডনিতে হোক, সেটা প্যানক্রাইসিসে হোক, সেটা লিভারে হোক, সেটা পিত্ততে হোক, যেখানে খুশি সেখানে হোক। এদেরকে প্রথম কথাই হলো রেড মিট অ্যাভয়েড করে চলতে হবে। কি অ্যাভয়েড করে চলতে হবে? রেড মিট অ্যাভয়েড করে চলতে হবে। এবার তো বলবেন তার তো মাথাটা নষ্ট করে দিলেন, ও ছাড়া তো খাইতেই পারি না। দ্বিতীয়ত হলো বিশাল বড় বড় বাঘা বাঘা যে মাছ, মুরগা, এগুলো অ্যাভয়েড করে চলতে হবে। তা না হলে আপনি দিনের পর দিন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন, আপনার ইউরিক অ্যাসিড কচুর মাথায় একটুকু কমবে না, কমবে না। এদের প্রস্রাবকে ধরে রেখে দেন, যে পাত্রে রাখবেন ওটা একটা ফাঁকা জায়গায় রেখে দেন, একটা বদ্ধ ঘরে রেখে দেন। পরের দিন সকালবেলা ও ঘরে ঢুকতে গেলে আপনি ঠাস করে গন্ধে স্টক করে পড়ে যাবেন। আরে সুবহানাল্লাহ, কি তীব্র গন্ধ! রোগী এখন ইউরেথ্রাইটিস হচ্ছে, সাংঘাতিক ভয়ঙ্কর একটা রোগ। এ রোগ সারানো একটা দমের বিষয়। ক্যান্থারিস বিশাল বড় মাপের একটা ঔষধ, কিন্তু কাজ হচ্ছে না। সিস্টাইটিস, ইউটিআই,
প্রস্রাবটা ডিবলিং ফোটাই 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 পড়তেছে। কিসের থেকে? ও যে পাথরের থেকে। রুগীর এদিকে ইউরিক অ্যাসিড, এদিকে আবার পাথর, ওষুধ হলো বেনজুইক অ্যাসিড, তারপরে বারবারিস ভালগারিস। এগুলো হলো বড় পলিক্রেস্ট রেমেডির সঙ্গে কি পার্থক্য। সেকেন্ড হলো এই পাথর কেন্দ্রিক চিকিৎসার জন্য আমার ফেভারিট টার্গেটিং রেমেডি বলা যেতে পারে এটাকে। আমার প্র্যাকটিসের ফেভারিট টার্গেটিং রেমেডি সারসাপেরিলা। সারসাপেরিলা এর মধ্যেও এটা একেবারে সরাসরি লিথিক অ্যাসিড ডায়াসিসের মেডিসিন। এটা সরাসরি লিথিক অ্যাসিড ডায়াথেসিসের ঔষধ। তাই লিখে রাখেন, ইট হ্যাজ লিথিক অ্যাসিড কনস্টিটিউশন 222, লিখে রাখেন। দারুণ ঔষধ। এর মধ্যে কি পাবো? এর মধ্যে পাবোই হলো বারবার পাথর হচ্ছে, আপনি বারবারিস দিচ্ছেন বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওই যে ডায়াথেসিসটা কমাইতে হবে। তো আপনি রেড মিটটা অ্যাভয়েড করে দিলেন, ঠিক আছে, বাকিটা তো কমাইতে হবে। আপনি সারসাপেরিলা 200 সকালে রাতে কন্টিনিউ করেন 15 দিন। এরপরে ফাইটাম দিয়ে রাখেন 1 মাস, দর করে কমে যাবে। দর করে কি কমে যাবে। কিন্তু এই সারসাপেরিলার একটা স্ট্রং সিমটমস হলো সিভিয়ার আনবিয়ারেবল পেন at closing of urinate and dribbling symptoms। প্রস্রাব যখন শেষ হচ্ছে, আনবিয়ারেবল পেন, অসহনীয় অসহ্যনীয় ব্যথা, এবং ওই ব্যথার সঙ্গে প্রস্রাব ফোটায় 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 পড়তেছে। আরো বহুত সিমটমস আছে, কিন্তু এই ক্ষেত্রে এই সিমটমসটা অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। এবং এমনও হতে পারে যদি রোগীর ইউরেথ্রাইটিস বা সিস্টাইটিস থাকে, ওই পাথরের আঘাতের ফলে ওই লিথিক অ্যাসিড হাইয়ের কারণে রোগীর প্রস্রাব দিয়ে রক্তও বের হতে পারে, রক্তও বের হতে পারে, যেটাকে আমরা হেমাচুরিয়া বলি। আমরা সেখানেও ব্যবহার করব, একটাতেও বিফলে যাবেন না। আমি যেভাবে বলছি, যতটা স্ট্রংলি বলছি, মনে গেঁথে নেন, ফেল হবেন না বলছি, ফেল হবেন না বলছি, গেঁথে নেন। সেকেন্ড মেডিসিন লাইকোপোডিয়াম। এই লাইকোকে মনে করতে হলে 4টা 8টা এই দুটো টাইম মনে রাখতেই হয়। সমস্ত কমপ্লেন এই সময়টা শুরু হয়। আরো কটা ওষুধে আছে, কিন্তু এর সাইড হলো ডান দিক, বারবারই যে সাইড হলো বাম দিক, আর লাইকো ডান দিক। আচ্ছা, এবার এর প্রস্রাবটা ধরেন। বেনজুইকের বললাম ধরলে গন্ধে স্ট্রোক করবেন, একটা ধরেন, এর তেমন গন্ধ নেই, গন্ধটা সহনীয়, কিন্তু মনে হচ্ছে প্রস্রাবের নিচে বালু পড়ে আছে। আপনাকে আর বালু কিনতে হবে না বাড়ি করার জন্য, আপনি প্রস্রাব করে এভাবে ধইরা বালুটা ছাইকে আলাদা করবেন, ওয়া দিয়ে স্বাদ তুলবেন। বাড়ির শক্তি হবে বেশি, শক্তি হবে কি বেশি। তারপরে সারসাপেরিলার বললাম শেষে জ্বালা। সারসাপেরিলার কখন জ্বালা বললাম? শেষে জ্বালা। আর এর বলবো সিভিয়ার বার্নিং বিফোর ইউরিনেটিং। আপনি যেই প্রস্রাব শুরু করছেন আর মনে হচ্ছে যে আগুন ধরাই দিছে, আগুন ধরাই দিছে, এত কষ্ট, মারাত্মক জ্বালা প্রস্রাব শুরু করার আগে। এখন আপনার রোগী হলো অত্যন্ত খাচ্চড় মার্কা রোগী, এ সারা জীবন আকাম কুকাম করে বেড়াইছে। আপনি সারসা দেন, ওর লিথিক অ্যাসিড কমে, বেনজুইক দেন কমে, আবার বেটার 2 দিন পরে বাড়ে। ওই বেটাকে আগে মেডো দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? মেডো দিয়ে শুরু করতে হবে। এর বৈশিষ্ট্য কি? এই লাইকোর বৈশিষ্ট্য কি পাবো? লাইকোতে কখন প্রস্রাবের জ্বালা বললাম?
আগে অ্যারো আছে, তাই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কিন্তু এর পানির পিপাসাটা প্রচুর। এ ঠান্ডা বরফ চিবিয়ে খেতে চায়, এ ঠান্ডা পানি, আইসি পানি খাওয়ার এর পিপাসা। ভেরি ইম্পর্টেন্ট সিমটমস। সেকেন্ডলি, দ্বিতীয়ত, এর চরিত্র ভালো ছিল না, এর বাপ দাদার চরিত্র ভালো ছিল না। এর রোগের গল্প শুনাই, এর ফ্যামিলি হিস্ট্রি বোঝা যায় এরা কেমন ছিল। এগুলো হলো বড় মাপের ঔষধ। আমরা যদি একটু ছোট পর্যায়ে আসি, তাহলে আমরা এই ক্ষেত্রে ট্যাবেকামকে চিন্তা করতে পারি। এটাও বাম পাশে কিডনি পাথরের জন্য ভালো কাজ করে, কিন্তু ট্যাবেকামের শর্ত হচ্ছে ট্যাবেকামের রোগীর ওই ব্যথার সঙ্গে বমি বমি ভাব এবং ঠান্ডা ঘাম থাকবে। দেখেন কোন সিমটমস এগুলো কারোর সঙ্গে মিলতেছে না, মিলতেছে। আপনি মেডিকাকে যখন এইভাবে পড়বেন আর রোগীর গল্পগুলা মনোযোগ সহকারে শুনে ওষুধ দেবেন, আপনিও হাসান মির্জা হবেন। আপনিও কি হবেন? হাসান মির্জা হবেন। ডাক্তার সাদ তো আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতা রাখে না, তার কথা বাদে দিলাম। আপনারা মির্জা হবেন, আপনারা আরো বড় বড় মনীষীর মতো হইতে পারবেন। খালি এই তুলনামূলক বিষয়গুলো মনে রাখতে হবে। ট্যাবেকাম কি বলতেছি, এর বাম পাশে ব্যথা, ভানজুইকেরও বাম পাশে ব্যথা, কিন্তু বারবারিজেরও বাম দিকে ব্যথা, কিন্তু বারবারিজে একবারও বললাম না। বারবারিজে বমি বমি ভাব থাকে, এরও বমি বমি ভাব আছে সত্য, ঠান্ডা ঘাম বারবারিজে নাই, ট্যাবেকামে আছে, ট্যাবেকামে আছে। এখন ওই ব্যথার সঙ্গে ট্যাবেকামের বমি বমি ভাব আর বারবারিজের বমি বমি ভাব অল টাইম, খাওয়াতে কোনো আগ্রহ নেই, কারণ ওই পাথরের কারণে, ব্যথার সাথে কোনো সম্পৃক্ততা নেই। 2 নাম্বার ছোট ওষুধ বললে খারাপই লাগে, তারপরেও কই, ক্যান্থারিস। ক্যান্থারিস, ক্যান্থারিসে কি পাবেন? প্রস্রাবের আগে, প্রস্রাবের সময়, প্রস্রাবের পরে অসহ্যনীয় ব্যথা, ইনটলারেবল বার্নিং পেন, ইনটলারেবল বার্নিং পেন। আমরা ক্যান্থারিসকে চিন্তা করতে পারি। প্রস্রাব বের হয়ে যাওয়ার পরে, হওয়ার পরে আপনার প্রস্রাবের অঙ্গটা আবার তাকায় রোগী দেখবে, আদৌ কি পুড়ে টুড়ে গেল নাকি, একটু দেখি তো। না বাবা, পুড়েনি, আজকের মতো বেঁচে গেলাম, একটু ঠান্ডা পানির মধ্যে চুবাই রাখি, তারপরে উঠমনে। রোগী যদি এইভাবে বলতে পারে, মন খুলা কথা, আরে হোমিওপ্যাথিতে যা ভালো ভালো ওষুধ আছে, রোগীরা বোকা, বোঝে না তাই। এই ম্যাজিক গুলো দেখাইতে হয় ডাক্তারদেরকে। এগুলা কোনো কলেজে দেওয়া যায় না, দেয় না, ও জানে না দেবে কি। পিটুইটারি নাম কি, বলে যে ম্যাথমেটিকার একটা ওষুধ, পিটুইটারি গ্ল্যান্ড আছে, এটাই জানে না, কি কব, দুঃখ লাগে। তারপরে ডায়াসগোরিয়া বলে একটা ওষুধ আছে, যে কোনো কলিক, যে কোনো ব্যথা, অন হেয়ার স্পেসিফিক মেডিসিন, যে কোনো ব্যথা, কলিক, দিস ইজ নিউরোলজিক্যাল পেন, সে পেটে ব্যথা হোক, মূত্রাশয়ে ব্যথা হোক, লিভারে ব্যথা হোক, ওইগুলাতে কোনো কমপ্লেন্সের কারণে অ্যাসোসিয়েটেড কোনো পেন হোক, ব্যথা, বাস ডায়াসগোরিয়াকে চিন্তা করতে পারেন। বারবারিস ভলগারিসের আরো একটা ইম্পর্টেন্ট সিমটমস আছে, এদের মাথার মধ্যে সেটা পাওয়া যায়। এরা বলে, ডাক্তার বাবু, কোনো একটা শক্ত ক্যাপ দ্বারা, কোনো একটা শক্ত ক্যাপ দ্বারা আমার মাথাটাকে ব্যান্ড করে দেওয়া আছে, বেঁধে দেওয়া আছে, আটকিয়ে দেওয়া আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিমটমস, ইউনিক সিমটমস।
ইউনিক সিমটমস। ক্যালকেরিয়া, রেনালিস বলে একটা ওষুধ আছে, ক্যালকেরিয়া রেনালিস। এই আমার ওষুধগুলা মিরপুর চেম্বারের সহকারী মানিক সাহেব খুঁজে খুঁজে অনেক সময় ওষুধগুলা নিয়ে এসে দেয়। এই যে ওষুধগুলা আমার পড়া, আজ পড়াইতে যায় অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। উনি কিনতে যায় যখন ওষুধ, তখন ফার্মেসির ওলারা আবার ওনাকে জিজ্ঞেস করে এই রেয়ার ওষুধ কেডা ব্যবহার করে, এ তো বাংলাদেশে ব্যবহার হয় না। এই কথার দ্বারা কি বোঝা যায় বলেন? আপনারাই বলেন কি বোঝা যায়? ক্যালকেরিয়া রেনালিস বলে একটা ঔষধ আছে, আপনার সহপাঠীদেরকে জিজ্ঞেস করেন, জানে না। এখানে হয়তো অনেকেই বলবেন আজ তো আমিও প্রথম নাম শুনলাম। কজন আছেন এই পক্ষে বলেন দেখি? ক্যালকেরিয়া রেনালিস বলে একটা ওষুধ আছে, কজন আছেন? হয়তো অনেকেই আছেন। জানি না স্যার। অসিমাম ক্যানাম বলে একটা ওষুধ আছে, এটাও কিডনি পাথরের জন্য খুব ভালো কাজ করে। অসিমাম ক্যানাম রাইট সাইড রিনাল স্টোনের কারণে ব্যথা হবে, তার সঙ্গে ভায়োলেন্ট ভমিটিং হবে। এখানে নৌশিয়ার কথা আর বলছি না, এখানে সরাসরি ভমিটিং এর কথা বলছি, উইথ হেমাচুরিয়া। অসিমাম ক্যানাম বলে একটা ওষুধ আছে, ভালো কাজ করে। দেন দেখেন কাম হয় কিনা, তারপরে আমার কোয়েন সিমটমস কি বলছি? রাইট সাইড রেনাল স্টোন, তার সঙ্গে পেইন থাকবে অ্যাসোসিয়েটেড উইথ হেমাচুরিয়া এন্ড ভায়োলেন্ট ভমিটিং, সবগুলো একসাথে। হেমাচুরিয়াও থাকবে, ভায়োলেন্ট বমিও থাকবে। অসিমাম ক্যানাম ভালো কাজ করে। ক্যালকেরিয়া রেনালিসের কথা বলছিলাম, আপনার মাথায় এগুলা পার্থক্যের কিছুই মনে আসতেছে না। আবার রোগীর এমন অবস্থা, এ পাথর পুনরাবৃত্তি হতেই আছে, হতেই আছে, হতেই আছে। আপনার পড়া অনুযায়ী সারসাপেরিলাও দিছেন, হোয়েন সারসাপেরিলা ফেল মেডো ফেল, তখনই ক্ষেত্র হলো ক্যালকেরিয়া, ক্যালকেরিয়া রেনালিস। এটার কাজ প্রোটেনসি 200 থেকে শুরু করতে হবে। ও পাথর জন্মের মনে ভালো, ও পাথর জন্মের মনে ভালো হবে। হাইড্রেনজিয়া বলে একটা ওষুধ আছে, আপনি যতগুলা ওষুধের সঙ্গে তুলনা করে দিলাম, রোগীর এমন একটা অবস্থা, কোনোটাতেই কোনোভাবেই রক্ত থামানো যাচ্ছে না। বেকায়দায় পড়ে গেছেন, রোগী হসপিটালে যাবে, আপনিও মনে মনে ভয় পেয়ে গেছেন। কিন্তু আপনি যদি ওই সময় হাইড্রেনজিয়া কিউ 20 ফোঁটা করে 10 মিনিট অন্তর অন্তর দিতে পারেন, ওই পাথরও সরাত করে বের হবে, ওই রক্ত পড়াটাও পড়াত করে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বাহ, কি দারুণ! আমরাই পারি। কখন পারবো? যখন তোতা পাখির মতো এই সিমটমস গুলো আমাদের সামনে ইমাজিনের মতো, ছবির মতো এঁকে রাখতে পারবো। বারবারিজ মনে পড়লেই এতগুলা গল্প আমাদের সামনে চলে আসবে, তখন আমরা ব্যবহার করতে পারবো। হাইড্রেনজিয়া বলবেন, এ ওষুধের নামও তো জিমনেও শুনি নাই, চেম্বারে রাখবো কোত্থেকে? রাখতে হবে বাবা। আজকে জানলেন, পড়াশোনা করেন, আমার কথাগুলোর সঙ্গে মেলান এবং কাজে লাগান। এবার বারবারিজ ভুলগারিজের কটা মেন্টাল সিমটমস না বললে আলোচনাটা পূর্ণাঙ্গ হবে না।
তার মধ্যে প্রথম মেন্টাল সিমটমস যেটা রোগীর মধ্যে খুঁজবেন, একবারে ডাইরেক্ট প্রশ্ন করবেন, হ্যাঁ গো, তোমার একা একা থাকতে বা নির্জন জায়গায় থাকতে ভয় লাগে? রোগী বলবে, ডাক্তারবাবু বিষয়টা এমন নয়। তো কেমন বাপু বলেন? মানে আমাদেরকে স্রোতের বিপরীতে প্রশ্ন করতে হয়। আমাদেরকে কি করতে হয়? স্রোতের বিপরীতে প্রশ্ন করতে হয়। তো কেমন বলেন দেখি? ডাক্তারবাবু একা জায়গায় থাকতে আমার ভয় না, নির্জন জায়গায় থাকতে আমার ভয় না, আমার ভয় হলো আমি একাকিত্বে ভুগবো কিনা, আমি যেখানে যাচ্ছি ওখানে নির্জন জায়গা কিনা, ওইটার ভয় কাজ করতেছে। আমি আপনাদেরকে মেন্টাল সিমটমস পড়াতে গিয়ে বলেছিলাম, অ্যাংজাইটি এবং ফেয়ার একই মুদ্রার এপিট আর ওপিট, একই মুদ্রার এপিট আর ওপিট। আর কি হয় বলেন দেখি? রোগী তখন বলবে, ডাক্তারবাবু আমি অন্ধকারেও ভয় পাই। তো এটা কমন জিনিস, অন্ধকারে তো ভয় লাগারই কথা। আর কি হয় বলেন দেখি? রোগী তখন ভাববে, আর কি হয়, আর কি হয়? ডাক্তারবাবু জানেন, আমার মধ্যে সব সময় একটা উদ্বিগ্নতা কাজ করেই, ফিল অ্যাংজাইটি। আমাদের রুব্রিক্স আছে অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন। আর কি হয় বলেন দেখি? আমার কিছু ভালো লাগে না কাজকর্ম করতে, জানেন তো, শারীরিক ভাবে মানসিক ভাবে সব সময় যেন আমার মধ্যে ক্লান্তি বোধ করে। ও দেখেন লিথিক অ্যাসিড ডায়াথেসিস বললাম না, ওরই সিমটমস। ও শরীরে বাড়লে আপনার মানসিক শারীরিক যে উইল ফোর্স সেটা কমে যায়। সেটা কি হয়ে যায়? কমে যায়। এবার আপনি যেহেতু ডায়াথেসিস সম্পর্কে জানেন, তখন রোগীকে প্রশ্ন করতে পারেন আরেকটু, আচ্ছা তুমি যে ক্লান্ত ভাবের কথা বলছো, তুমি যে উইকনেসের কথা বলছো, যখন গোধূলি লগ্ন সূর্যটা ডুবছে তখন তোমার কি লাগে? হ্যাঁ ডাক্তারবাবু ভালো কথা বলেছেন, ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম না আমি একা একা হয়ে যাব কিনা, আমি যেখানে যাচ্ছি ওই জায়গাতে মনে হয় কেউ না, এরকম মনে হয় না? ওই যেই অন্ধকারটা নামতে শুরু করে ওই সময় ওই জিনিসটা আমার আরো বেশি বাড়ে। আরে সুবহানাল্লাহ, ইউনিক সিমটমস কাক বলে? খাপে খাপ, মনসুর আলীর বাপ, এবার দেন হলো বারবারের ভালগারিস 200, ও কাম হবই। ও কাম কি হবে? তোমার স্মরণ শক্তি কেমন? একেবারে ডাই। উইকনেস অফ মেমোরি। আর একটা জিনিস হয় ডাক্তারবাবু জানেন তো, সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন ভেবে দেখি আমার ব্রেনের মধ্যে কিচ্ছু নেই। আমি সারাদিন কি করব সেটা খুঁজেই পাই না। কমপ্লিটলি ডালনেস অফ মাইন্ড, স্পেশালি সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন। তুমি কোনো স্বপ্ন দেখো আর বলবেন না রাত্রেবেলা ভূত দেখি, রাত্রেবেলা ঘুমের মধ্যে দেখছি অন্ধকার হয়ে চলে আসতেছে, আমি স্বপ্নে দেখতেছি আমি যেখানে শুয়ে আছি, ঘুমিয়ে আছি বা গেছি ওখানে কেউ নাই আমি ছাড়া। মানে ওই একাকিত্ব আর নির্জনতা, ও জিন্দা থাকতেও ভয়, ও ঘুমিয়েও ভয়। জিন্দা থাকতে ওকে তাড়া করতেছে, ও ঘুমাইলেও ওকে তাড়া করতেছে। কাল্পনিক সব রূপগুলো আছে মেন্টালি, এগুলা সব নিয়ে ও একটা দুঃখের মধ্যে আছে, ও একটা উদাসীনতার মধ্যে আছে। সুযোগ পেলে, বাড়িতে বউ না থাকলে, অন্ধকার কারেন্ট টারেন্ট চলে গেলে আমার চোখ দিয়ে অনেক সময় পানিও আসে, বাস
হয়ে গেছে বারবারিস, লাগান বারবারিস, কাম হয় কিনা তারপরে দেখতেছি। যদি হ্যানিম্যান সত্য হয়ে থাকে আর বারবারিজের প্রুভিং যদি ঠিক হয়ে থাকে, তাহলে ওতেই ওষুধ হবে। ওষুধে একটা না সাইড ওষুধ মিলা দেবেন, তা কাম হবো না। একটা কথা হইলো, এইভাবে জোকারের মতন হোমিওপ্যাথির প্রত্যেকটা মেডিসিন 3584 ওষুধকে মনে রাখতে হবে। কমসে কম না পারলেও 340টা ওষুধ আপনাকে মনে রাখতে হবে, তবেই আপনি বুক ফুলিয়ে চলতে পারবেন, তা না হলে সম্ভব না। আশা করি বারবারিস ভালগারিসকে মাথার মধ্যে ঢুকাই দিতে পারছি। আর যদি না পারেন তাইলে এই ক্লাসকে বারবার শুনবেন, আত্মস্থ করবেন, রেজাল্ট আমাকে জানাবেন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, আল্লাহর হস্তে সে প্রশ্নগুলা করেন, শুনতেছি।